চ্যাপ্টারের নাম হচ্ছে হাইজিন আ কি টু হেলদি লাইফ। সিম্পল পার্সোনাল হাইজিন। সিম্পল পার্সোনাল হাইজিন, এখানে প্রথমে দেখ হেলথের ডেফিনেশন দেওয়া রয়েছে। হেলথ কাকে বলা হচ্ছে? হেলথ ইজ এ স্টেট অফ or condition of the body of a person who depicts or portrays physical, mental, social and emotional fitness. তো হেলথের ডেফিনেশন কি বলেছে? হেলথ ইজ আ স্টেট অফ দ্য বডি ইন হুইচ দেয়ার ইজ ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ফিটনেস। মানে আমি ফিজিক্যালি ঠিকঠাক থাকবো, মেন্টালি আমার কোনো রকম কোনো ডিস্টারবেন্স থাকবে না, চাপ থাকবে না। যেমন তোদের এখন পরীক্ষার কথা বলছিলাম, তোদের একটা চাপ হয়ে যাবে, চাপ হয়ে গেছে অনেকের হয়তো। তো এই মেন্টাল একটা ফিটনেস থাকবে। সোশ্যালি সবার সঙ্গে ভালো রিলেশনশিপ থাকবে, বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে, ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে ভালো রিলেশনশিপ থাকবে, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল ফিটনেস। আর লাস্ট হচ্ছে ইমোশনাল ফিটনেস, আমার কোনো দুঃখ টুক্ষ কিছু থাকবে না, টেনশন থাকবে না, সেগুলো হচ্ছে ইমোশনাল ফিটনেস। হাইজিনের ডেফিনেশন কি লেখা রয়েছে? হাইজিন ইজ ডিফাইন্ড অ্যাজ আ সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ মেনটেনিং গুড হেলথ। হেলদি থাকার জন্য আমরা যে প্র্যাকটিস আর সায়েন্সটা মেনটেন করব, সেটাকেই বলা হচ্ছে হাইজিন। হাইজিনের জন্য আমাদের কি দরকার? ইট রিকোয়ার্স কেয়ারিং অফ ওয়ানস ওন বডি। নিজের বডিকে খেয়াল রাখতে হবে, যেটাকে বলা হয় পার্সোনাল হাইজিন, যেটা এখন আমরা সবাই করছি। তার সঙ্গে আরেকটা হচ্ছে আমাদের সারাউন্ডিংসেও পরিষ্কার রাখতে হবে, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল হাইজিন। এখন এই করোনার আতঙ্কে আমরা কি করছি? আমরা কিন্তু সবাই মোরলেস হাইজিন মেনটেন করছি। আগে হয়তো এতটা হাইজিন মেনটেন করতাম না, কিন্তু এখন দেখবি হাইজিনটা আমরা অনেক বেশি মেনটেন করছি। স্যানিটাইজার দিয়ে হাত সবসময় পরিষ্কার করা, তারপর হ্যান্ড ওয়াশ করা, মাস্ক পরে বেরোনো, এবং আশেপাশে দেখবি মাঝে মধ্যে স্যানিটাইজ করতে হয় আমাদের। বাইরে থেকে যখন বাজার টাজার করে নিয়ে আসছে, কিছু কিনে নিয়ে আসা হচ্ছে, সেগুলোকে স্যানিটাইজ করা হচ্ছে। তো এই যে হাইজিনটা মেনটেন করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের ভালোর জন্য করা হচ্ছে, যাতে জার্মসগুলো আমাদের বডিতে এন্টার না করে, আমাদের যেন হেলথ যেটা আছে সেটা কোনো রকম কোনো ডিস্টারবেন্স না হয়। দ্য মেজর অ্যাসপেক্ট অফ পার্সোনাল হাইজিন আর অ্যাজ ফলোস। হাইজিনের জন্য আমরা কি কি করতে পারি? 1 নম্বর হচ্ছে ক্লিনলিনেস, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, 3 নম্বর হচ্ছে রেস্ট অ্যান্ড স্লিপ, আর 4 নম্বর হচ্ছে হেলদি হ্যাবিটস। এই 4টে জিনিস আমরা যদি ফলো করি, তাহলে কি হবে? আমরা হেলদি থাকবো, এটাই বলেছে। তো ফার্স্ট দেখ লেখা রয়েছে ক্লিনলিনেস। ক্লিনলিনেসে কি লেখা রয়েছে? পার্সোনাল ক্লিনলিনেস ইজ মোস্ট এসেনশিয়াল। এগুলো সবই আমরা মোরালেস জানি। আমরা আজকাল খবরে টবরে অনেক কিছু দেখছি, মানে মাঝে মধ্যে এরকম অ্যাডভার্টাইজও চলছে বিভিন্ন চ্যানেলে, যে করোনা থেকে যাতে আমাদের অ্যাটাক না হয়, তার জন্য আমরা কি কি মেনটেন করতে পারি সেগুলো দেখছিস। তো ফার্স্ট হচ্ছে দেখ, হ্যান্ডস অ্যান্ড স্কিন মাস্ট বি ক্লিন রেগুলারলি। উই আর কন্টিনিউয়ালি হ্যান্ডলিং এ ভ্যারাইটি অফ থিংস: furniture, books, coins, currency notes, seats and supporting rods in buses, pets and other domestic animals, tools and machinery in workshops and so on. All these objects may carry germs which may be picked up by our fingers and transferred to over other parts of the body or into the mouth through food. ঠিক আছে? তো আমরা আশেপাশে যে যে জিনিসগুলো হাত দিয়ে নাড়ছি, হাত দিয়ে টাচ করছি, সেগুলো সবকিছুর ভেতরেই জার্মস থাকতে পারে। তো সেই জার্মসগুলো আমাদের বডিতে ইজিলি এন্টার করতে পারে, কারণ আমরা হাত দিয়ে খাবার খাই। সেই খাবারের সঙ্গে আমাদের ওই জার্মসগুলো মিক্স হয়ে যেতে পারে, সেগুলো আমরা ফুড দিয়ে ওগুলো ইনজেস্ট করে নিতে পারি, সেগুলো আমাদের বডির ভেতরে গিয়ে আমাদের ক্ষতি করতে পারে জার্মসগুলো। The practice of washing hands with soap after using toilets is very important, যেটা আমরা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়, যে টয়লেট যখনই আমরা ইউজ করবো, তারপর ওটাকে আমাদের হাতটাকে সাবান দিয়ে ধোয়া উচিত। সেকেন্ড পয়েন্ট কি বলেছে দেখ, a daily bath regularly keeps the skin clean and free of germs. The body odors মানে গায়ের যে বাজে গন্ধটা, ঠিক আছে, ঘাম জমে জমে যে বাজে গন্ধটা হয়, সেটার জন্য অর্ডার্স given out in perspiration মানে ঘামার পর, are removed and keeps the sweat pores open. Particular attention must be paid to the cleansing and drying of the various clefts and folds of the skin, for example of arms, legs and toes. ঠিক আছে? তো আমাদের ভালো সবসময় প্রত্যেকদিন স্নান করা উচিত, ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করা উচিত, যাতে আমাদের ঘাম টাম যেগুলো আছে, যেখানে জার্মস টার্মস গ্রো করতে পারে, সেই জায়গাগুলো ক্লিন হয়ে যায়। এবং যে জায়গাগুলো আমাদের ক্লেফটস অ্যান্ড গ্রুভস যেগুলো বলা হয়, ফোর্স, যেমন হচ্ছে কানের নিচটা, তারপর হচ্ছে আমাদের হাঁটুর পেছনটা, আমাদের আর্মসে, এগুলোকে যেন পরিষ্কার সবসময় শুকনো রাখতে হয়। ঠিক আছে? যেখানে ওখানে বেশি ঘাম জমে থাকে আর ওখানে বেশি জার্মস গ্রো করে। Undergarments and handkerchiefs must be washed daily. Hair should be kept clean by frequent washing and regular combing. ঠিক আছে? তো চুলে শ্যাম্পু করা উচিত,
তারপর আঁচড়ানো উচিত। দিস কিপস হেলদি অ্যান্ড ফ্রি অফ প্যারাসাইটস লাইক হেডলাইস। হেডলাইস মানে হচ্ছে উকুন, জানিস সবাই। টিথ শুড বি ক্লিনড অ্যাট লিস্ট টুয়াইস আ ডে। ডাক্তাররা দেখবি বলে যে দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করো। বিফোর গোয়িং টু বেড অ্যাট নাইট, রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর। আমরা দেখবি জেনারেলি সকালেরটা সবাই করি, কিন্তু রাতেরটা হয়তো রেয়ারলি কিছু জন করি, কিন্তু অ্যাকচুয়ালি দুবেলাই করা উচিত, রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর। মাউথ শুড বি ওয়াশড আফটার এভরি মিল। টু মাচ ইটিং অফ সুইটস অ্যান্ড চকলেট স্পয়েলস দ্য টিথ কজিং ক্যারিজ। ক্যারিজ মানে হচ্ছে দাঁতে ফুটো হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় ডেন্টাল ক্যারিজ। আর হচ্ছে গাম ইনফেকশনস হতে পারে, ঠিক আছে, আমাদের যে দাঁতের মাড়িগুলো আছে সেই মাড়িতে ইনফেকশন হয়ে যেতে পারে, কারণ যত আমরা মিষ্টি জিনিস টিনিস খাবো তত কি হবে, ব্যাকটেরিয়া ওখানে বেশি গ্রো করবে। আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া কিন্তু মিষ্টি সুইট অবজেক্টসের ওপর বেশি গ্রো করতে পারে। ওর জন্য মিষ্টি জিনিস যদি আমরা যখনই খাই তখন আমাদের কিন্তু ভালো করে দাঁতটাকে আর মাউথটাকে পরিষ্কার করে নেওয়া উচিত, নাহলে ওখানে মিষ্টি যদি কোনো অবজেক্ট থেকে যায় তখন ব্যাকটেরিয়া ওখানে বেশি গ্রো করবে, আমাদের ডেন্টাল ক্যারিজ হতে পারে, গাম ইনফেকশনস হতে পারে। 4 নম্বর কি বলেছে দেখ, ব্রিদিং বাই নোজ। অলওয়েজ আমাদের নোজ ব্রিদিং প্র্যাকটিস করা উচিত। আমরা অনেকে কি করি, ভুল করে হয়তো মুখ দিয়েও নিঃশ্বাস নিই, কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নিলে প্রবলেম আছে। নোজ ব্রিদিং আর মাউথ ব্রিদিং দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখ। নোজ ব্রিদিং এর কিছু অ্যাডভান্টেজেস আছে। নাক দিয়ে যখন আমরা নিঃশ্বাস নেবো আর ছাড়বো, যখন আমরা নাক দিয়ে এয়ারটা ইনহেল করছি তখন কি হচ্ছে, আমাদের নাকের ভেতরে কিছু হেয়ার্স আছে, সেই হেয়ার্স গুলো কি করে, প্রথমত ডাস্ট পার্টিকেলস গুলো অথবা ফরেন অবজেক্টস গুলোকে ট্র্যাপ করে। 2 নম্বর হচ্ছে আমাদের পুরো নেজাল প্যাসেজে একটা মিউকাস লাইনিং আছে। মিউকাস যে সিক্রেশনটা হয়, মিউকাস মানে জানি সবাই ঠান্ডা লাগলে যেটা আমাদের নাক দিয়ে বেশি বেশি করে বেরোয়, তো সেই একটা লেয়ার আছে আমাদের পুরো নেজাল প্যাসেজে। মিউকাসটা কি করছে, এয়ারটাকে প্রথমত ওয়ার্ম করছে, গরম করে দিচ্ছে, কারণ বাইরের টেম্পারেচার কিন্তু আমাদের বডির টেম্পারেচারের থেকে কম। জেনারেলি আউটসাইড টেম্পারেচার আর অ্যাটমসফেরিক টেম্পারেচার ইজ লোয়ার দেন আওয়ার বডি টেম্পারেচার, এটা সবসময় মনে রাখবি। তো এয়ারটা যখন আমরা ইনহেল করি তখন এয়ারটাকে আমাদের বডি টেম্পারেচারে আনার জন্য মিউকাস হেল্প করছে, ফার্স্ট। সেকেন্ড কি হেল্প করছে, মিউকাস যে মেমব্রেনটা আছে আর মিউকাস যে লাইনিংটা আছে, ওরা কি করছে, এয়ারটাকে ময়েস্ট করে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে। 3 নম্বর যেটা কাজ করছে, মিউকাস কি করে, জার্মস গুলোকে ট্র্যাপ করে নেয়। এয়ারে যদি কোনো জার্মস থাকে, ডাস্ট পার্টিকেলস আর ফরেন অবজেক্টস থাকে, সেগুলোকে ওরা ট্র্যাপ করে নেয়। মিউকাসের সাথে হেল্প করে হচ্ছে সিলিয়া বলে এক ধরনের অবজেক্ট। সিলিয়েটেড এপিথেলিয়াম তোরা টিস্যু চ্যাপ্টারে পড়েছিলি, তো সিলিয়া কিন্তু ওই জার্মসগুলো ট্র্যাপিং এ হেল্প করছে। তাহলে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে, যদি আমরা নোজ ব্রিদিং করি তাহলে কি হবে, আমাদের এয়ারটা ফিল্টার হয়ে লাংসে ঢুকবে, তাতে কি হবে, আমাদের লাংসটা ভালো থাকবে। আমরা যদি মাউথ ব্রিদিং করি তাহলে এইসব জিনিস কিন্তু আমরা পাবো না, কারণ মুখের ভেতরে কোনো হেয়ার নেই, সিলিয়া নেই, ইভেন মিউকাস লাইনিংটাও খুব কম আছে ওখানে। বাট নেজাল প্যাসেজ হ্যাজ অল দিস অ্যাডভান্টেজেস। ক্লিয়ার? ওর জন্য আমাদের সবসময় নোজ ব্রিদিং করাটা প্র্যাকটিস করাটা খুব প্রয়োজন। ঠিক আছে, তো সেটাই বলেছে, ওয়ান মাস্ট অলওয়েজ ব্রিথ বাই নোজ অ্যান্ড নেভার বাই দ্য মাউথ। ওয়ান শুড ব্লো দ্য নোজ ইন্টু আ হ্যান্ডকারচিফ অ্যান্ড শুড হোল্ড এ হ্যান্ডকারচিফ ইন ফ্রন্ট অফ দ্য মাউথ অ্যান্ড নোজ ওয়াইল স্নিজিং। ঠিক আছে, যেটা আমরা এখন সবাই করছি, ঠিক আছে, যেমন হচ্ছে স্নিজিং, কাফিং, এটা একদম স্পিটিং ইন ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পাবলিক প্লেসেস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড নাও। দেখেছিস তো সবাই। আর দেখবি বারবার ডিরেকশন দেওয়া হচ্ছে, যদি হাঁচি পায় কাশি পায় তাহলে অবশ্যই মুখটা ঢাকো। হ্যাঁ, আর দেখবি যদি ধর রাস্তায় বেরোস কিংবা আশেপাশে যদি কেউ হাঁচি দেয় কাশি দেয়, দেখবি এখন আমরা কি করছি, আমরা 10 হাত দূরে সরে যাচ্ছি। ওটাই প্র্যাকটিসটা সারা বছর থাকা উচিত, প্রত্যেকটা দিন থাকা উচিত। ক্লিয়ার? আচ্ছা, আইজ মাস্ট বি ক্লিনড অ্যান্ড ওয়াশড উইথ ক্লিয়ার ওয়াটার 2 to 3 টাইমস এভরি ডে। প্রত্যেক দিন 2 থেকে 3 বার ঠান্ডা পরিষ্কার জলে চোখটা পরিষ্কার করা উচিত, কারণ আমরা যখনই বাইরে বেরোই তখন সেই ধুলো বালিগুলো আমাদের চোখে লাগে। আমরা সবাই জানি আমাদের আই কিন্তু ময়েস্ট, আইয়েরটা দেখবি সবাই, আয়ের আইতে কি থাকে, টিয়ার্স থাকে, চোখের জল থাকে, সেই জলটা কিন্তু আমাদের আইটাকে সবসময় ময়েস্ট রাখে। তো এই ময়েশ্চার কি করে, সবসময় ডাস্ট পার্টিকেলস আর ড্রাই অবজেক্টস গুলোকে অ্যাট্রাক্ট করে। আমরা যখনই বাইরে যাই তখন ডাস্ট পার্টিকেলস গুলো হয় চোখে লেগে যেতে পারে। তো সেটাকে পরিষ্কার সবসময়, বাইরে থেকে যখনই বাড়িতে ঢুকবো তখন আমাদের কি করা উচিত, চোখগুলোকে ভালো করে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধোয়া উচিত, যাতে ওই ডাস্ট পার্টিকেলস গুলো বেরিয়ে যায়। Trachoma and conjunctivitis are two common diseases of the eye caused through dust and through contamination by hands and towels. ঠিক আছে, ট্র্যাকোমা আর কনজাংটিভাইটিস এই দুটো রোগ খুব কমন হয় চোখে, যেটা আমরা অনেকে বলি যে ওই চোখ ওঠা যে রোগটা বলি,
জয় বাংলা অনেকে আবার বলে, চোখ ওঠা, জয় বাংলা, এই যে রোগটা হয় এগুলো হচ্ছে জেনারেলি ভাইরাল রোগ হয়, ভাইরাস দিয়ে হয়। তো সেগুলো ডাস্ট পার্টিকেলস দিয়ে আসতে পারে, অথবা যদি হ্যান্ডস অ্যান্ড টাওয়েলস মানে অন্য কারোর টাওয়েল, হ্যান্ডকারচিফ এগুলো আমরা ইউজ করি সেখান থেকে হতে পারে। অথবা ধর কারোর যদি হাতে আমাদের যদি জার্মস থাকে সেটা আমি চোখে গিয়ে ডললাম, ওখান থেকে হতে পারে। এখন দেখবি অনেক সময় করোনা প্রিকশনসের জন্য বলছে যে চোখে হাত দেবেন না, ঠিক আছে, এটা মনে রাখবি। For preventing eye infections, one must never share towels with others, even in the same family. ঠিক আছে, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা টাওয়েল থাকা উচিত। ফ্যামিলির মধ্যে হোক কিংবা বাইরে হোক, সবারই আলাদা আলাদা টাওয়েল থাকা উচিত, আলাদা হ্যান্ডকারচিফ থাকা উচিত। The Indian custom of applying kajal soot may sometimes lead to infections of the eyes through the shared applying sticks, so never use shared such sticks. কাজলের যে পেন্সিলগুলো হয় কিংবা কাজলের যে স্টিকগুলো হয় মেয়েরা বেশি ইউজ করে, তো সেগুলো থেকেও কিন্তু প্রিকশন মেনটেন করা উচিত, কারণ সেটাও একদমই পার্সোনাল একটা অবজেক্ট। যার নিজের যারটা আছে সে নিজেরটাই অ্যাপ্লাই করবে, অন্যটা কেউ ইউজ করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি সেটুকু, খুব সিম্পল জিনিস। চ্যাপ্টারটা খুব একটা কঠিন নয়, খুব ইজি চ্যাপ্টার, জাস্ট একটুখানি এগুলো পড়ে নেয়। আমাদের ডে টু ডে লাইফে আমরা এগুলো সবাই মোরাললেস ফলো করি। ইয়ার শুড বি কেপ্ট ক্লিন, দ্য ওয়্যাক্স ইনসাইড মে বি ক্লিন বাই সফট ময়েস্ট সোয়াব। ঠিক আছে, সোয়াব যেটা হয় যে ওই কান পরিষ্কার করার যে কাঠিগুলো পাওয়া যায়, দেখেছিস তো, ওই জনসনের পাওয়া যায় কিংবা ধরো অ্যাপোলো, ফ্র্যাঙ্করস এইসব দোকানেও যদি যাস ওখানে সব দেখতে পাস, ঠিক আছে? তো ওই যে ওই কাঠিগুলো দিয়ে কানগুলো, ভেতরে যে ওয়্যাক্সটা হয় কানের ভেতরে, আমাদের একটা গ্ল্যান্ড থাকে, সেখান থেকে সেরুমেন বলে একটা ওয়্যাক্স সিক্রেশন হয়, ইয়েলোইশ টাইপের কালার হয়। তো সেইটা বেশি জমে গেলে একটু খারাপ হতে পারে, ওখানে জার্মস টার্মস গ্রো করে যেতে পারে, ওর জন্য এটা পরিষ্কার রাখা উচিত, ঠিক আছে? নেক্সট পেজে আসছি। ওয়ান শুড নেভার পুট এনি শার্প পয়েন্টেড অবজেক্ট, one should never put any sharp pointed object into the ear, it may injure the eardrum। ঠিক আছে, আমাদের কানের ভেতরে একটা খুব পাতলা একটা লেয়ার থাকে, একটা ইয়ার ড্রাম বলে একটা স্কিনের একটা খুব পাতলা লেয়ার থাকে। সেটা অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন কোনো কিছু শুনছি, আমি যেমন পড়াচ্ছি তোরা এখন শুনতে পাচ্ছিস জিনিসটা, তো কি হচ্ছে অ্যাকচুয়ালি, বাইরে বৃষ্টি পড়ছে সেটাও শুনতে পাচ্ছিস, তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউন্ডের যে ভাইব্রেশনস গুলো, সেই ভাইব্রেশনস গুলো ইয়ার ড্রামে গিয়ে ধাক্কা মারছে, কানের ভেতরে ঢুকছে, সেই ভাইব্রেশনস গুলো, সাউন্ড হচ্ছে ভাইব্রেশন, তোরা ফিজিক্সে পড়েছিস। তো ভাইব্রেশনস গুলো ইয়ার ড্রামে গিয়ে ধাক্কা মারছে, ইয়ার ড্রামটা কি হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। সেই ইয়ার ড্রামের সঙ্গে আমাদের কিছু বোনস অ্যাটাচড আছে, ইয়ার বোনস আছে, যেটা তোদের আগের দিন স্কেলিটন সিস্টেম চ্যাপ্টারে পড়েছিলাম, বলেছিলাম ম্যালিয়াস ইনকাস স্টেপিস। এই ম্যালিয়াস ইনকাস স্টেপিস গুলো ভাইব্রেট হচ্ছে ইয়ার ড্রামের সাথে সাথে, এবং সেই ভাইব্রেশনটা আমাদের থ্রু সাম নার্ভ সেলস পৌঁছে যাচ্ছে ব্রেনে। ব্রেন সেটাকে ইন্টারপ্রেট করছে যে এটা কি ধরনের সাউন্ড, সেটাকে ইন্টারপ্রিটেশন করছে, অ্যানালাইজ করছে, তারপর আমাদের জানাচ্ছে যে আমি এটা শুনতে পাচ্ছি। ক্লিয়ার? সো দিস ইজ আ ভেরি ফাস্ট প্রসেস, খুব তাড়াতাড়ি হচ্ছে, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস। এবং আমি যেটা বলছি কিংবা বাইরে যে বৃষ্টি পড়ার আওয়াজ হচ্ছে কি ফ্যান চলার আওয়াজ হচ্ছে, যেটাই হচ্ছে তোদের আশেপাশে যে কোনো সাউন্ড যেটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু একদম লাইভ শুনতে পাচ্ছি, একদম ইনস্ট্যান্টলি শুনতে পাচ্ছি। তাহলে এবার চিন্তা করে দেখ কত ফাস্ট হচ্ছে প্রসেসটা, এবং সেটা কিন্তু একটা বিশাল বড় পাথওয়ে দিয়ে পাস হচ্ছে। পাথওয়েটা তোদের ক্লাস 10-এ যখন উঠবি তখন সেন্স অর্গানস গুলো পড়াবো, তখন বলে দেবো কোথায় কোথা দিয়ে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে। আপাতত এইটুকুই জেনে রাখ। সেকেন্ড হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ কি কি করা উচিত। সাম ফিজিক্যাল এক্সারসাইজেস ইজ নেসেসারি ফর অল এজ গ্রুপস, স্পেশালি চিলড্রেন, অ্যাডোলেসেন্টস অ্যান্ড ইয়াং পিপল। সবাইকে ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, ওর জন্য তোদের স্কুলে টুলে দেখবি বিভিন্ন রকম পিটি ক্লাস ক্লাস এসব থাকে, যাতে তোদের ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপারে একটুখানি কি বলা হয়, তোদেরকে এনকারেজ করা যেতে পারে। লং জেন্টাল ওয়াক্স আর এনাফ ফর দ্য ওল্ড। ঠিক আছে, অনেকে দেখবি মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এসব করতে যায়, তাদের কি হয়, এক্সারসাইজও হয়, তাদের ফিটনেসও থাকে। ফিজিক্যাল এক্সারসাইজ শুড বি সিস্টেম্যাটিক অ্যান্ড রেগুলার, ইট ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন। থার্ড হচ্ছে রেস্ট অ্যান্ড স্লিপ। রেস্ট অ্যান্ড স্লিপ এটা সবাই তোরা তোদের বাড়িতে বাবা মাকে দেখাতে পারিস, এখন এটা খুব একটা ভালো জিনিস, মানে সাজেস্টিভ জিনিস, দ্যাট ইউ ক্যান শো দিস প্যারাগ্রাফ টু ইয়োর প্যারেন্টস, সো দ্যাট they may provide some relaxation to you regarding your rest and sleep. So all organs of the body, excluding the brain, mind need rest, including the brain, sorry. In general, the body obtains a adequate rest by means of sleep. The amount of sleep required varies with age. The very young infant sleep ফর মোস্ট অফ দ্য ডে। সব থেকে ছোট বাচ্চাগুলো কি হয়, অনেক সারাদিনই বেশি ঘুমোতে থাকে।
For adults, 6 to 7 hours continuous undisturbed sleep is sufficient. ঠিক আছে, আমাদের ক্ষেত্রে যেমন 6 থেকে 7 ঘন্টা ঘুমোলেই যথেষ্ট। ঠিক আছে, কিন্তু আরেকটা ফ্যাক্ট একটু মাথায় রাখিস, যেটা হচ্ছে যে যদি আমাদের স্লিপের ডিউরেশনটা অনেকটা বেশি হয়ে যায়, 6 to 7 আওয়ার্স কি 8 আওয়ার্স, আমি ঠিক আছে মেনে নিলাম, দিস ইজ গুড ফর আওয়ার হেলথ। বাট এর পরে যদি আমি কভার করি 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা এরকম যদি ঘুমোতে থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষতি হবে। ঠিক আছে, কেন ক্ষতি হবে? কারণ যত আমরা ঘুমোতে থাকবো আমাদের বডি মেটাবলিজম কিন্তু স্লো হতে থাকবে এবং আমাদের রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেলের কিছু ডেফিসিয়েন্সি অ্যারাইজ করবে। এবং রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল যদি আমাদের ডেফিসিয়েন্সি অ্যারাইজ করে না, তাহলে আমাদের কিন্তু ডিজিজ অ্যাটাকের চান্সটা অনেকটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা একটু ভালো করে খেয়াল রাখবি। ঘুম ভালো, 6 থেকে 7 ঘন্টা কি 8 ঘন্টা অবধি ঘুম ঠিক আছে, কিন্তু তার বেশি ঘুম কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক। ক্লিয়ার? এটা মনে রাখবি। তো বাবা মা যদি এতক্ষণ ঘুমোতে না দেয়, 6-7 ঘন্টা ঘুমোতে না দেয়, তাহলে বাবা মাকে দেখাতে পারি সেই প্যারাগ্রাফটা খুলে, যে বইতে দেখো লেখা আছে 6-7 ঘন্টা ঘুমোতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হেলদি হ্যাবিটস। One should develop good healthy habits such as going to bed at night at regular time, taking food at regular hours, etc. ঠিক আছে, আমাদের কিছু হেলদি হ্যাবিট মেনটেন করা উচিত, যেমন টাইমে রাতে ঘুমোতে যাওয়া উচিত, টাইমে ওঠা উচিত এবং ঠিকঠাক টাইমে খাওয়া উচিত। যে আমি একদিন দুপুর 12টার সময় লাঞ্চ করলাম, আবার আরেকদিন করলাম বিকেল 4টের সময়, তাহলে কিন্তু এটা আমার রেগুলার আওয়ার্সে খাওয়া হলো না। হয়তো কোনো দিন হয়তো আমি সকালবেলার ব্রেকফাস্টটা স্কিপ করে গেলাম, সেটাও কিন্তু রেগুলার হ্যাবিট হলো না। সো ইন জেনারেল গোয়িং টু বেড অ্যাট লেট আওয়ার্স অর ইমিডিয়েটলি আফটার টেকিং ডিনার আর নট গুড। ঠিক আছে, রাতে কিছু খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা চলা করা উচিত, যাতে আমাদের খাবার যেটা ইসোফেগাসে রয়েছে, সেই ইসোফেগাস থেকে যেন খাবারটা একদমই স্টোমাকে যায়, তারপরেই আমাদের ঘুমোতে যাওয়া উচিত। ঠিক আছে, আমাদের সব জানিস তো ইসোফেগাসের ফুড পাইপের নাম শুনেছিস নিশ্চয়ই। তো ইসোফেগাসে কিন্তু খাবারটা কিছুক্ষণ থাকে, আমাদের স্টোমাকের একটা সার্টেন ক্যাপাসিটি আছে, স্টোমাক কিন্তু একসাথে সব খাবার নিয়ে নিতে পারে না। স্টোমাক খাবারটা নেয়, যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু খাবারও নেয়, ওটাকে প্রসেসিং করে, তারপর ওটাকে নিচে রিলিজ করে, স্মল ইন্টেস্টাইনে রিলিজ করে, তারপর ওর যখনই জায়গা ফাঁকা হয় তখন ওই ইসোফেগাস থেকে খাবারটাকে নেয়। ঠিক আছে, তো এই টাইমটা স্টোমাককে দেওয়া উচিত, যে ইসোফেগাস থেকে যেন খাবারটা নিচে নেমে যায়, তারপরেই আমাদের শুতে যাওয়া উচিত। না হলে কি হবে, আমাদের এই ইসোফেগাসের খাবারটা ঠিকঠাক করে নিচে নামতে পারবে না, আর ওখানে কি হবে, খাবারটা জমে যেতে পারে, জমে গেলে কি হবে, ওখানে কিছু কেমিক্যাল রিয়াকশনস অ্যারাইজ করবে, সেই কারণে অ্যাসিডিটি, ইনডাইজেশন এসব ফ্যাক্টরস গুলো অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, তো সেটাই বলেছে এখানে। বাওয়েল শুড বি ক্লিনড এভরি ডে, প্রেফারেবলি ইন দ্য মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে পটি করে নাও, একদম ভালো করে পটি করে নাও, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে বসে থাকো, এটাই বলেছে। টোব্যাকো শুড বি অ্যাভয়েডেড, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড মে ইভেন লিড টু ক্যান্সার। টেকিং স্টিমুল্যান্টস অ্যান্ড সিডেটিভস আর আননেসেসারি অ্যান্ড স্পয়েল হ্যাবিটস। ঠিক আছে, স্টিমুল্যান্টস অ্যান্ড সিডেটিভস এরকম কিছু ওষুধ হয়, মেডিসিনস যেটাকে বলা হয়, যে যেমন হচ্ছে আমরা অনেকে বললাম যে রিভাইটাল খেলে এনার্জি পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে তোর ঘুমের ওষুধ খেলাম সিডেটিভ। ঠিক আছে, এই জিনিসগুলো অ্যাভয়েড করাটা ভালো, কারণ এগুলো কি হবে, হ্যাবিচুয়েশন হয়ে যাবে, হ্যাবিট তৈরি করে ফেলবে। ঠিক আছে, যে অনেকে দেখবি বয়স্ক বাবা মা কিংবা বয়স্ক যে দাদু ঠাকুমারা রয়েছে, অনেকে দেখবি রাতে ঘুম আসে না, তো ডাক্তারের কাছে গেল, ডাক্তার কি করলো, ঘুমের ওষুধ দিয়ে দিল। এবার ঘুমের ওষুধ কি বললো, ডাক্তার দিয়ে প্রেসক্রিপশনে লিখে বললো যদি ঘুম না আসে তাহলে ওষুধটা খাবেন, না হলে খাওয়ার প্রয়োজন নেই। এবার প্রথম দিন খেলো, ভালো লাগলো, ঘুমটা খুব সুন্দর ঘুম হয়েছে। দ্বিতীয় দিন খেলো, ভালো হলো। তৃতীয় দিন খেলো না। ঠিক আছে, হয়তো বাড়িতে তো তোরা হয়তো খেতে দিবি না, খেলো না। তারপরে দেখবি চতুর্থ দিন আবার খাওয়ার চেষ্টা করবে। এইভাবে আস্তে আস্তে কি হবে, যে প্রত্যেক দিনই খাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসবে, সেটাই হচ্ছে একটা হ্যাবিট ফর্মেশন। Drinking alcoholic beverages is definitely harmful to one's own body as well as to the society. জানিস সবাই এটা। The living room should be well ventilated for the fresh air and sunlight. Fresh air brings oxygen and sunlight kills germs. ঠিক আছে, আমরা যে ঘরে থাকবো, সেই যে ঘরে বসবাস করবো, সেখানে যেন ভালো মতন ভেন্টিলেশন থাকে, সানলাইট যেন ঢোকে, তাতে কি হবে, আমাদের জার্মস টার্মস গুলো মরে যাবে সানলাইটের জন্য, আর ফ্রেশ এয়ার কি করবে, অক্সিজেন সাপ্লাই দেবে। ঠিক আছে, এরপরে যেটা আছে দেখ, সোশ্যাল হাইজিন অ্যান্ড স্যানিটাইজেশন। অল পাবলিক প্লেসেস, স্কুলস, অফিস বিল্ডিং, বাথরুম, ল্যাবরেটরিজ মানে জানিস, বা সিনেমা হলস এক্সেট্রা শুড বি কেপ্ট ক্লিন। স্যানিটাইজেশন এখন দেখবি অনেক জায়গায় করছে, মাঝে মধ্যে ভিডিও টিডিও দেখতে পাস, যে মুখে মাস্ক টাস্ক পরে সে হাতে একটা পাইপ নিয়ে পিঠে একটা মেশিন লাগিয়ে স্প্রে করে বেড়াচ্ছে, স্যানিটাইজ করে দিচ্ছে সব সব জায়গায়। ঠিক আছে, তাহলে জার্মস গুলো মরে যায়।
The eating places such as hotels, restaurants, roadside dhabas, and their surroundings must be kept clean and free of flies. All eatables must be covered. All utensils, cups, glass tumblers, and spoons, etc., must be thoroughly washed, preferably with soap and hot water. ঠিক আছে, আমরা যা যা জিনিসপত্র ইউজ করছি, যেখানে যেখানে থাকছি, আমাদের বাড়িতেও যেমন স্যানিটাইজেশন আমাদের কাজের মাসিরা অথবা আমাদের আমাদের বাড়ির লোকজনরা অনেক সময় করে, কি করে, ফিনাইল দিয়ে ঘরটর মোছে দেখবি। ঠিক আছে, মাঝে মধ্যে দেখবি ওইসব ওই কি সব স্প্রে ট্রে পাওয়া যায়, সেসব স্প্রে ট্রে দিয়ে দেখবি ওই ড্রেসিং টেবিল, আয়না, ফ্রিজ মিজ এসব মোছে। ঠিক আছে, তারপর বাসন টাসন যখন মাজা হয় তখন দেখবি ওইসব ওই লিকুইড ডিটারজেন্ট অথবা সোপ এগুলো ইউজ করা হয়। জামা কাপড় যখন কাচা হয় তখন দেখবি আমরা ডিটারজেন্ট ইউজ করি, ওখানেও দেখবি লেখা থাকে জার্মস কিল করে। ইভেন আমরা হ্যান্ড ওয়াশিংও যখন করি তখন দেখবি জার্মস কিল করে ওখানে লেখা থাকে। টিভিতে অ্যাডও দিচ্ছে অনেক সময়, লাইফ বয়ের অ্যাড ট্যাড কি সব দিচ্ছে, 99% জার্মস কিল করছে এইসব। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলেছে দেখ, all public drains and garbages must be covered and some disinfectant such as bleaching powder, lime, etc. must be frequently sprinkled. ব্লিচিং পাউডার, লাইম এগুলো কি করে, জার্মস গুলোকে মারতে হেল্প করে, কারণ ক্লোরিন গ্যাস রিলিজ হয়, এগুলো যখন ওয়াটারের সঙ্গে কন্ট্যাক্টে আসে সেগুলো জার্মস মারতে হেল্প করে। The civic bodies, municipalities, etc. must ensure the supply of clean, germ-free drinking water and an efficient sewage disposal. ঠিক আছে, আমাদের দেখবি আশেপাশে যে জঙ্গল টঙ্গল গুলো হয়, ড্রেন গুলো আছে, সেগুলো দেখবি পরিষ্কার করতে মাঝে মধ্যে লোকজন আসে, মিউনিসিপ্যালিটির লোকজন আসে। তারপর দেখবি বাঁশি বাজিয়ে বাজিয়ে গাড়ি নিয়ে আসে, তারা কি করে বাড়ি থেকে সব গার্বেজ গুলোকে কালেক্ট করে নিয়ে যায়। আমাদের ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই আসে, সেটাকে আমরা অনেক সময় আরো আরো পরিষ্কার করে নিই, মানে ফিল্ট্রেশন করে নিয়ে তারপর খাই, কনজিউম করি। ঠিক আছে, তো এইগুলোই বলেছে এখানে। কন্ট্রোল অফ ডিজিজ ক্যারিয়ার্স, ভেক্টরস। ভেক্টর ইজ এনি এজেন্ট দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট ক্যারিয়ার অফ দ্য প্যাথোজেন। প্যাথোজেন মানে কি, যে যে ডিজিজ কজিং অর্গানিজমটা আমাদের ডিজিজ কজ করছে তাদেরকে বলা হয় প্যাথোজেন। দ্য মাইক্রো অর্গানিজম দ্যাট কজেস দ্য ডিজিজ ইনসাইড আওয়ার বডি অর ইন আওয়ার বডি ইজ নোন অ্যাজ প্যাথোজেন। ঠিক আছে, যেমন হচ্ছে ধর আমাদের চিকেন পক্স হলো, সেটা সেটা একটা ভাইরাস দিয়ে হলো, সেটা ভাইরাসটা হচ্ছে একটা প্যাথোজেন। যেমন ধর তোরা এখন কি জানো করোনার কথা বলছিস, ঠিক আছে, করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসটি কি, করোনা ভাইরাসটা হচ্ছে একটা প্যাথোজেন। ও যখন কোনো মানুষের বডির ভেতরে ঢুকছে এই ডিজিজটা কজ করছে। ঠিক আছে, যেটা নিয়ে আমরা সবাই এখন আতঙ্কে রয়েছি। তো সেটা হচ্ছে প্যাথোজেন। এবার এই প্যাথোজেনটা একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে ডাইরেক্টলি যেতে পারে, থ্রু এয়ার যেতে পারে, থ্রু ড্রপলেট ইনফেকশন যেতে পারে, থ্রু টাচ যেতে পারে। ঠিক আছে, আবার অন্য কোনো অর্গানিজম ওই প্যাথোজেনটাকে একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে ট্রান্সফার করতে পারে। তো যে অর্গানিজমটা ট্রান্সফারের কাজটা করছে তাকে বলা হয় ভেক্টর। ফর এক্সাম্পল ম্যালেরিয়া ডিজিজের কথা তোরা শুনেছিস, ম্যালেরিয়া নাম খুব কমন নাম আমরা জানি। তো ম্যালেরিয়া কি দিয়ে ছড়ায়, মশা দিয়ে ছড়ায়, তাই তো। একটা লোকের ম্যালেরিয়া রোগ হয়েছে, একটা মশা গিয়ে সেই লোকটাকে কামড়ালো, মশার বডির ভেতরে কি হলো, ম্যালেরিয়ার যে জার্মটা, প্লাজমোডিয়াম বলে একটা প্রোটোজোয়ান আছে, সেই প্রোটোজোয়ানটা ঢুকে গেল। এবার সেই মশাটা আরেকটা হেলদি পার্সনকে গিয়ে কামড়ালো, যখনই কামড়ালো তখন কি হলো, ওই প্লাজমোডিয়ামটা হেলদি পার্সনের বডির ভেতরে ঢুকে গেল। তাহলে মশাটা এখানে কি, মশাটা হচ্ছে এখানে ভেক্টর, যে ডিজিজ কজিং জার্মটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর প্লাজমোডিয়ামটা হচ্ছে একটা প্যাথোজেন। বুঝতে পেরেছিস? মেনি ইনসেক্টস অ্যান্ড আদার অ্যানিমালস স্প্রেড ডিজিজেস, স্টেপ শুড বি টেকেন টু কন্ট্রোল অর ইরাডিকেট দেম। মানে মশা মাছি এগুলো যেন না গ্রো করে সেগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। কন্ট্রোল অফ হাউস ফ্লাইজ, মসকিউটোস অ্যান্ড ককরোচেস শুড বি গিভেন ম্যাক্সিমাম প্রায়োরিটি। দিস থ্রি আর কনসিডার দ্য ওয়ার্ল্ড ওয়ার্স্ট পাবলিক এনিমিস। ঠিক আছে, এই মসকিউটো, ককরোচ আর হাউস ফ্লাইজ এগুলো হচ্ছে আমাদের এনিমিস, কারণ এরা ভেক্টরে কাজ করে, প্রচুর জার্মস ক্যারি করে বেড়ায়। ঠিক আছে, ওকে, এটুকু দেখে নে। প্রোগ্রেস চেকটা এক্ষুনি তোদের আমি কাজ দিচ্ছি, এক্ষুনি আমাকে সলভ করে হোয়াটসঅ্যাপে পাঠা। সবাইকে বলছি এক্ষুনি সলভ করে এটা পাঠা আমাকে, তারপর আমি অ্যান্সারগুলো ডিসকাস করে দিচ্ছি। ইমিডিয়েটলি আমাকে সলভ করে পাঠা, আমি ওয়েট করছি সবার জন্য। ইমিডিয়েটলি আমাকে সলভ করে পাঠা, আমি 5 মিনিট টাইম দিচ্ছি, সলভ কর, আমাকে পাঠা এক্ষুনি গ্রুপে, তারপর আমি অ্যান্সারগুলো সবার সাথে ডিসকাস করছি।